এই তোমার কি কমন সেন্স নাই রিকি রাব্বু? ভূতগুলো ছাড়া ছাড়া কি বাসায় হোম ডেলিভারি করতেছো? তোমার শখের বেলকুনির কি হাল করে গেছে দেখে যাও। আর হ্যাঁ, আমি কিন্তু কিচেনেই বসে আছি আর খুন্তিও হাতে আছে। তোমার ভূতদের সাবধানে থাকতে বলল। কালুখালীর মোড় থেকে রাস্তা পার হচ্ছি, তখন একটা কুচকুচে কালো বেড়াল আমার সামনে, ঠিক আমার সামনে লাফ দিল। রাত তখন 2টোর বেশি। রাত পেরোলে সকালে ঈদ। এত রাতে একা একা। একবার ভাবলাম বেরোবো না, আবার ভদ্রমহিলার এত অনুরোধ কান্নাকাটি উপেক্ষা করতে পারলাম না। পকেট থেকে ফোন বের করে দেখি রায়ার 11টা মিসড কল। আকাশ অন্ধকার, একেবারে কালি গোলা অন্ধকার। দূর আকাশে মেঘের গুম গুম আওয়াজ। পরিবেশটা একেবারে থমথমে, মনে হচ্ছে ঝড় আসবে। আমি তার মধ্যেই হাঁটছি। রোড লাইটের মিটি মিটি আলোয় এগিয়ে চলেছি বরেন্দ্র রোডের 30 নম্বর বাড়ির উদ্দেশ্যে। ভিকটিমের নাম মুকিত, কেস নম্বর 81। শুনছেন সবসময় ভূত স্টেল অব দুর্য। অবশ্য অনেকদিন বাদেই শুনছেন, আর আজ শুনছেন ভয় ভলিউম 2। একেবারেই সময় নষ্ট করব না। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস www.bhootstalefdurjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। শুনছেন ভয় ভলিউম 2। কালুখালীর মোড় থেকে মিনিট 5 হাঁটার পর হঠাৎ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল। কিন্তু কি আশ্চর্য, 1 সপ্তাহ হয়নি বাটা থেকে কিনেছিলাম এই নতুন স্লিপারটা। হাঁটতে ভীষণই অসুবিধা হচ্ছিল, কি করব বুঝতে পারছি না। তার মধ্যে মুকিতের মা আবারও কল করলেন। আমি কল রিসিভ করলাম না, বরং 2টো পা থেকেই স্যান্ডেল খুলে বেশ দ্রুত হাঁটা শুরু করলাম। দম আটকানো গরমে আমার টি শার্ট ভিজে লেপ্টে যাচ্ছে শরীরে। এর মধ্যে আবার কোথা থেকে 2টো কুকুর এসে আমাকে লক্ষ্য করে তীব্রভাবে ঘেউ ঘেউ করতে লাগলো। কুকুর দুটোর মোটিভ আমাকে সামনে এগোতে না দেয়া। আমার আর বুঝতে বাকি রইল না যে কোন এক অজানা শক্তি মোটেও চাচ্ছে না যে আমি মুকিতদের বাসায় আজকে যাই। বারবার বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। ঘটনাগুলো খুবই সাধারণ, কিন্তু পরপর জুড়ে দিলে অসাধারণ। পথে কালো বেড়ালের লাফ দেয়া, কুকুরের ঘেউ ঘেউ কিংবা স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যাওয়া কোনোটাই আর নর্মাল মনে করতে পারছি না। ইট সিমস প্যারানর্মাল। আরও পরিষ্কার হয়ে গেলাম যখন দেখলাম বরেন্দ্র রোডের 30 নম্বর বাড়ির সাদা দেয়ালে লম্বা লম্বা 8-10টা কালো ছায়ামূর্তি। বুঝতে বাকি রইল না কেসটা ডেঞ্জারাস। কিছু করার নেই বাপু, ইচ্ছে না থাকা সত্ত্বেও ঢুকতেই হবে, কারণ এটাই আমার প্রফেশন। পেশাদারিত্বের সাথে আপোষ কি করে করি বলুন তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা মুকিতদের বাসা তো? গেটম্যান মনে হচ্ছে আমাকে বহুদিন ধরে চেনেন। কোনো রকম প্রশ্ন ছাড়াই অপরিচিত একজন লোককে মাঝরাতে বাসায় ঢুকিয়ে দিলেন। যদিও গেটম্যান সাহেবের মুখটা পরিষ্কার বুঝতে পারলাম না কেন যেন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম। দোতলায় উঠেই চিৎকার, চেঁচামেচি আর কান্নার মিশ্র আওয়াজ। ভেতরে ঢুকে জানতে পারলাম মাত্র কয়েক মিনিট আগেই মুকিতের বাবাকে হসপিটালে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। কারণ মুকিত তার বাবার মাথায় চীনামাটির ফ্লাওয়ার ভ্যাস মানে ফুলদানি ছুঁড়ে মেরেছে
এবং সেটি সোজা গিয়ে মুকিতের বাবার মাথায় লেগেছে এবং ভদ্রলোক মারাত্মকভাবে জখম হয়েছেন। আমাকে দেখে মুকিতের মা দৌড়ে এগিয়ে এলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, যে কোনো মূল্যেই আমি যেন তার ছেলেকে সুস্থ করে তুলি এবং পরিবারটিকে এই মহা সর্বনাশের কবল থেকে রক্ষা করি। ভদ্রমহিলার হাতে তসবি, তিনি ক্রমাগত এদিক সেদিক ছোটাছুটি করছেন। আরেকজন বৃদ্ধা মহিলা আমাকে দেখে এগিয়ে এলেন এবং বেশ চিন্তিত হয়ে বললেন, তুমি নাকি? মুকিতের জন্যে তুমি আসছো? তুমি নিজেই তো বাচ্চা ছোকরা, তুমি কিভাবে পারবা? আতাহারকে যে বললাম বয়স্ক হুজুর আনতে। আমি ড্রয়িং রুমে বসে আছি। মোটামুটি পরিবেশ এখন শান্ত। ভিকটিম মুকিতের সাথে এখনো আমার সাক্ষাৎ হয়নি, তবে তার হুমকি আমি নিজে কানেই মাত্রই শুনলাম, যে যেখান থেকে আসছে তাকে চলে যাইতে বল, না হলে কলিজা উপরে কাঁচা চিবিয়ে খাবে সে। আসলেই ভয়ানক ব্যাপার। কিন্তু আমার ভীষণ ঘুম পাচ্ছে। বাপরে, রায়া ফোন দিয়েই চলেছে, রিসিভ করতে হবেই। সাংঘাতিক লেভেলে চিন্তা করছে বোধহয়। হ্যালো। এই তুমি ফোন ধরো না কেন? হ্যাঁ, তোমার ভূত ছাড়ানো বের করে দিব আমি, টেনশন হয় না আমার। আচ্ছা আচ্ছা, শান্ত হও বাবা, আই এম সরি, তোমাকে একটু পরে কল করছি। বৃদ্ধা ভদ্রমহিলাকে দেখলাম একজন লোককে বলছেন, বয়স্ক হুজুর আনতে কইছিলাম তো, কারে ধইরা আনছস স্যাংরা পোলাপান? বুড়িকে যে বলার দরকার, বুড়ির ওই বয়স্ক হুজুর ওস্তাদ শব্দার মৌলভী আর মুকিতের মার অনুরোধেই আমি এখানে। ড্রয়িং রুমের বিশাল ঘড়িটাতে ঢং ঢং শব্দ করে রাত 3টা বাজল। আমার হাতে সময় খুবই কম, 33 মিনিট, কারণ 3:33 পর এমনিতেই ইফরিত ইবলিশের পাওয়ার চার্জ হয়ে যাবে, সাথে তার চেলাপেলাদেরও। কারিনেরা তো তখন মহাশক্তিশালী। নফসের বিরুদ্ধে যুদ্ধ নাকি শয়তান, কোনটা রেখে কোনটা সামলাবো? আমি মুকিতের রুমে প্রবেশ করলাম। ঘর অন্ধকার ছিল। দরজার পাশেই সুইচ বোর্ড, মার্ক করে দেয়া সুইচ, কোনটা ফ্যান কোনটা লাইট স্পষ্ট বোঝা যায়। আমি ঘরের লাইট জ্বেলে মুকিতের দিকে তাকিয়ে আবার সাথে সাথেই লাইট অফ করে দিলাম। 20 বছর বয়সী একটা ছেলে সম্পূর্ণ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, এটা দেখা যায় না। কাপড় পরে নাও মুকিত, তোমার সঙ্গে আমার কথা আছে, ভেরি আর্জেন্ট। সে গম্ভীর স্বরে তুই তোকারি করে উত্তর দিল, তোর সাথে আমার কোনো কথা নাই, বের হয়ে যা, যা বের হয়ে যা, বের হ বাচ্চা, বের হয়ে যা। আরে আরে, এত রাগারাগির কি আছে? আমরা বসে কথা বলি। বাসায় মেহমান এলে কেউ বুঝি এভাবে কথা বলে? তুই মেহমান না, তুই আমাকে বোতলে বন্দি করতে আসছিস, আমি জানি। যা বের হয়ে যা, যা বের হ, না হলে। আরে আরে, কাম ডাউন, খামোখা তোমাকে কেন বোতলে বন্দি করতে যাব? তার চেয়ে বরং তুমি যা চাও তা তোমাকে বুঝিয়ে দিয়ে দুজন একসাথে বাড়ি ফিরে যাব। কি, রাজি তো? বলো তোমার কি চাই? তোর বউকে চাই। দিবি? খেলবো একসাথে লুকোচুরি, দিবি? যা দুষ্ট, আমার বউ কিন্তু ভীষণ ডেঞ্জারাস, আমিও ভয় পাই। তার চেয়ে বরং কাপড়টা পরে নাও, আমরা আপোষের ডিলটা ফাইনাল করি। কি, পরে নাও কাপড়, লক্ষ্মী ছেলে আমার।
পরে নাও, পরে নাও। আমি কাপড় পরবো না, এভাবেই থাকবো। তুই বেরা, না হলে তোর কলিজা উপড়ে দেবো আমি। निकल यहाँ से, निकल, मैं छोड़ूंगा नहीं इसको। ঠিক আছে বাবা, কি আর করা যাবে, লাইট জেলে দি। আমি আবার ছোট থেকেই খুব তেদুর, বুঝলে। এই দেখো না, ঘরটা কেমন বাঁকা। আসো না, ঘরটা মোটকে সোজা করে দাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি লাইট জেলে দেওয়ার সাথে সাথে মুকিত পাগলা ষাঁড়ের মতো ছুটে আসে আমার দিকে। তার গায়ের এত জোর, মনে হচ্ছে 7টা ষাঁড়ের শক্তি তার একার গায়ে। আমি শূন্যে ভাসতে ভাসতে কোনো মতে তার কপালে কয়েনটা চেপে ধরে দোয়া পড়তে থাকলাম। কয়েক সেকেন্ড পরেই জানালার কাচটা ভেঙে টুকরো টুকরো হয়ে এন্টিটি বের হয়ে গেল, আর মুকিত মেঝেতে লুটিয়ে পড়ল। আমি বিছানার উপর থেকে একটা কাপড় এনে মুকিতের কোমরে জড়িয়ে দিলাম। ছেলেটার ফর্সা শরীরে লাল লাল রক্ত জমাট কালশিটে দাগ। কেমন মায়াবী চেহারা, কি খেয়ে যে এর পিছে পড়ছে খোদা জানে। কিন্তু আমি তো 100% শিওর এইটা ছিল চেলা। আসল বস্তু জলের অনেক গভীরে। নির্ঘাত কিছুক্ষণ পর আবার অ্যাটাক করবে। এটা একদম জলের মতো পরিষ্কার। ফোন হাতে নিয়ে দেখি 3:30 বাজে। ঘন্টাখানেক পরেই ফজরের আজান। রায়াকে ফোন দেয়া দরকার। ভাবতে ভাবতেই কল এলো। ওপার থেকে রায়ার কণ্ঠ। এই, তোমার কি কমন সেন্স নাই রিকি রাব্বু? ভূতগুলো ছাড়া ছাড়া কি বাসায় হোম ডেলিভারি করতেছো? তোমার শখের বেলকুনির কি হাল করে গেছে দেখে যাও। আর হ্যাঁ, আমি কিন্তু কিচেনেই বসে আছি, আর খুন্তিও হাতে আছে। তোমার ভূতদের সাবধানে থাকতে বলল। আমাকে সে কিছু বলার সুযোগই দিল না। ফোন কান থেকে সরাবো কি সরাইনি, বাপ রে! আমার বাঁ পাশের গালে এত জোরে সপাটে একটা চর কষালো মুকিত, যা বলার মতো নয়। আমাকে মেঝেতে ফেলে সে ঝাঁপিয়ে পড়ল রীতিমতো। একেবারে জানাশোনা কিন্তু অতর্কিত আক্রমণ ছিল। আমার গলা থেকে টি শার্ট এত জোরে টান দিল, সাথে সাথে আমার এত শখের পিঙ্ক ফ্লয়েডের টি শার্টটা একেবারে ছিঁড়ে এফোর ওফোর। দরজা তো আমি বন্ধ করে দিয়েছি ঘরে ঢুকেই। মুকিতের বাসার সবাই বোধহয় দরজায় এসে ধাক্কাধাক্কি করছে আমাকে বাঁচানোর জন্যে। কিন্তু আমার হাত থেকে এই শয়তানকে এখন কে বাঁচাবে? আমি তো একে ছাড়বো না। সূরা বাকারার সেই মহিমান্বিত আয়াতটি পড়ার সাথে সাথে মুকিত ছিটকে গিয়ে পড়ল মেঝের একপাশে। আমার বাঁ কানে খিল ধরে আছে। আগে বিটিভিতে দুপুর 12টার আগে যেমন পু পু আওয়াজ করত, সেরকম শুনছি সবসময়। আমি উঠে বসলাম। পুরো টি শার্ট ফাড়া, বুক বের হয়ে আছে, তাতে নখের গভীর আঁচড়ের দাগ। মনে হচ্ছে জিন্না বাকবন্দি খেলা খেলতে আসছি আমি। মুকিত ভদ্র ছেলের মতো বিছানায় উঠে বসল। আমিও এগিয়ে গেলাম। মুকিত মাথা হেলিয়ে কেমন মেয়েদের মতো অঙ্গভঙ্গি করতে করতে বলছে, মনা রে মনা, ছেঁড়া শার্টটা খুলে ফেল না রে, তোর সর্বাঙ্গের তেজখানা দেখি। বাপরে, এবার তো দেখি আরেকজন। তোদের বসের দেখি অনেক ভয়, নিজে না এসে চেলা পেলা পাঠাচ্ছে। তা এতক্ষণে নিশ্চয় বুঝে গেছিস আমি তোদের মতো পোকা পোকা জিন দেখে ভয় পালাবো না। দমের পরীক্ষা লাগবে, আয় দেখি পরখ করি কার দম কত বেশি। মনা রে মনা, চেতে গেলি যে, খেলা তো এবার জমে উঠেছে। কি চাই বল? ইয়ার কি করতে আর মোটেও ভাল লাগছে না আমার। ঘুম পাচ্ছে ঘুম। তোদের তো আর ঘুম নেই চোখে,
অসভ্য ইতর যত। স্কুলে যাসনি না রে, এজন্যই পড়িসনি। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। মূর্খ যত সব। এই, অপমান করবি নে, তোর কলজে দিয়ে মুড়ি মাখাই খাবো কিন্তু। দূর হ, চলে যা, এই বাড়ি থেকে চলে যা। মুকিতকে পাবি নে, পাবি নে ওকে, আমরা নিয়ে যাব। মনা রে মনা, পথে আসো এবার। মুকিতের পেছনে কেন পড়েছিস সেটা বল। বলবি নাকি আমি? মুকিত তো টোপ রে, মাছ হলি তো তুই। এটা বড়শি পাতা ছিল রে বোকা, তুই গুরুর পাতা ফাঁদে পা দিলি। মুকিত সারা ঘর ফাটিয়ে হাসতে লাগলো। এনটিজির কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না, আবার ফেলেও দেয়া যাচ্ছে না। আমি দেখলাম আমার সামনের দেয়ালে একে একে 5টি ছায়ামূর্তি এসে সারিবদ্ধভাবে দাঁড়ালো, আর সাথে সাথেই ঘরের বাতিটা দুবার টিপ টিপ করে বন্ধ হয়ে গেল। আমি এক মনে দোয়া পড়তে শুরু করলাম। আমি বুঝলাম এই সমস্যা এক রাতে সমাধানের জন্য তৈরিই হয়নি। আমার সাহায্য প্রয়োজন, এই কেসের গভীর এবং অরিজিনে পৌঁছানো প্রয়োজন। আমাকে যত দ্রুত সম্ভব আয়শার সাথে যোগাযোগ করতে হবে। আপাতত কি করা যায় ভাবতে ভাবতেই আমার একেবারে সামনে বিভৎস একটা মুখ এসে জিভ হা করলো। আমি অন্ধকারে আবছা দেখে যা বুঝলাম, এটি কোনো সর্পজিন। ঠিক শুনেছেন, সাপ জিন। আমার সমস্ত শরীর পেঁচিয়ে নিচ্ছে আর হিস হিস করছে। এরই মধ্যে হঠাৎ শুরু হলো ফজরের আযান। সমস্ত তাণ্ডবের শেষ। আজকে রাতের মতো ছুটি। আমি মুকিতের অনামিকা আঙুলে আয়শার দেয়া রিং পরিয়ে দিলাম। আপাতত ওকে পজেস করা দুঃসাধ্য, সে যত বড় শয়তান বা জিনই হোক না কেন। তবে এই কেস ভয়ানক জটিল, একেবারে জিলিপির ব্যাচ। 2.5 নয়, 250 ব্যাচের জিলিপি। ফজরের নামাজ পড়ে মুকিতের মায়ের থেকে মুকিতের একটা শার্ট নিয়ে গায়ে চাপিয়ে বের হয়ে পড়লাম, আর তাকে বলে এলাম চিন্তার কারণ নেই, আপাতত মুলতবি। ভালোভাবে ঈদ কাটান, পরবর্তী ডেট আমি জানিয়ে দেব। বাসায় ফিরতে ফিরতে ভাবছিলাম, খুব বেশি হলেও মুকিত আমার থেকে 3 বছরের ছোট, কিন্তু ওর হাতের রেখা সে কথা বলছে না। তবে কি? এই যে আসলেন, গালে 4 আঙুলের দাগ, ঘাড়ে নখের আঁচড়, সমস্ত শরীরে ব্যথা, আর 400 মিসড কল সমেত হাজির হলেন বাবু মিথেন। ভালো কথা, আপনাদেরকে তো আমার নামটাই বলা হয়নি। আমি মিথেন। থাক থাক, অত পরিচয় দিয়ে কাজ নেই। এই যে টাওয়াল, দয়া করে গোসল করে ফ্রেশ হয়ে আসুন, একটু পর ঈদের নামাজ। ঈদ মোবারক। ঈদ মোবারক। মনা রে মনা, তোর মুকিতের বাসায় রওনা করলাম রে। পারলে ঠেকা।